আসসালামু আলাইকুম। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা শুধু অংশগ্রহণের নয়, বরং সাহস, পেশাদারিত্ব ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। আফ্রিকার সংঘাতময় ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। 2005 সালে কঙ্গোর দুর্গম বোগা অঞ্চলে পরিচালিত অপারেশন বোগা ছিল এক কঠিন পরীক্ষা। গভীর জঙ্গল, পাহাড়ি পথ, প্রতিকূল আবহাওয়া, ভাঙা রাস্তা এবং বিদ্রোহীদের অতপেতে থাকা আক্রমণের আশঙ্কা সবকিছুর মধ্যেও বাংলাদেশি সেনারা দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। বাহরাইন, কুয়েত, মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা। যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালীর দুটি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের ১০৩তম দিনে পরিস্থিতি নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর ভারতের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বড় একটি সিগন্যাল। যেসব পাবলিক ড খলিলুর রহমানকে ভিলিফাই করত বা এখনও করছে, তাদের মুখে সজোর চপেটাঘাত। হলিউডের কোনো সিনেমার গল্প নয়, আমাদের চোখের সামনেই বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক খেলাটি শুরু হয়ে গেছে। গত দুদিনে কি ঘটেছে এবং আগামী 3 দিনে কি ঘটতে পারে, দিনভিত্তিক এই ক্রোনোলজিটা এখনই সামরিক প্রেমীরা বুকমার্ক করে রাখুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বাহরাইন, কুয়েত, মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা। যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালীর দুটি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানায়, বৃহস্পতিবার 11 জুন ভোরে বাহরাইনের শেখ ঈসা এয়ারবেস এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের এয়ারবেসে ড্রোন হামলা চালিয়েছে। IRGC আরও দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করেছে। এর জেরে তারা ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানো হয়েছে। এটি ইরানের অব্যাহত ও অযৌক্তিক আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ করে তারা। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশম দ্বীপ, বান্দার আব্বাস, সিরিক এবং অন্যান্য স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় কারগান শহরে বিস্ফোরণে অন্তত 2 জন আহত হয়েছেন। ইরান জানায়, তারা বাহরাইনে মার্কিন 5th ফ্লিটের ঘাঁটি, কুয়েতের 2টি বিমান ঘাঁটি এবং জর্ডানের আজরাক ঘাঁটিতে হামলা চালায়। একই সময়ে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কেশম দ্বীপ এবং সিরিক, জাস্ক ও বান্দার আব্বাস বন্দরে হামলা চালিয়েছে। তেহরান আরও দাবি করেছে, মার্কিন হামলায় 2টি পানি সংরক্ষণাগার ধ্বংস হয়েছে এবং একটি টেলিকমিউনিকেশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দাবি করেন, তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত। এখন তাদের এর মূল্য দিতে হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা শুধু অংশগ্রহণের নয়, বরং সাহস, পেশাদারিত্ব ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। আফ্রিকার সংঘাতময় ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। 2005 সালে কঙ্গোর দুর্গম বোগা অঞ্চলে পরিচালিত অপারেশন বোগা ছিল এক কঠিন পরীক্ষা। গভীর জঙ্গল, পাহাড়ি পথ, প্রতিকূল আবহাওয়া,
ভাঙা রাস্তা এবং বিদ্রোহীদের অতপেতে থাকা আক্রমণের আশঙ্কা সবকিছুর মধ্যেও বাংলাদেশি সেনারা দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। ঝুঁকিপূর্ণ পথে চলাচল, দুর্ঘটনার মধ্যেও সহযোদ্ধাদের উদ্ধার এবং বিকল্প কৌশলে অভিযান সম্পন্ন করা এসবই প্রমাণ করে তাদের দৃঢ় মনোবল ও পেশাগত দক্ষতা। এরপর কঙ্গোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল মুক্ত করার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী দেখায় আরও বড় সামরিক সক্ষমতা। আগের ব্যর্থ অভিযানগুলো থেকে শিক্ষা নিয়ে সুপরিকল্পিত রণকৌশল, বহুদেশের বাহিনীর সঙ্গে সমন্বয় এবং 3 দিক থেকে একযোগে অভিযান পরিচালনার মাধ্যমে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ভেঙে দেওয়া হয়। এই অভিযানের লক্ষ্য ছিল শুধু সামরিক সাফল্য নয়, বরং সাধারণ মানুষের জীবন রক্ষা, নিরাপদ পরিবেশ তৈরি এবং কঙ্গোর জনগণকে শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দেওয়া। হাজারো প্রতিকূলতার মাঝেও বাংলাদেশি শান্তিরক্ষীরা প্রমাণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী শুধু যুদ্ধক্ষেত্রে নয়, শান্তি প্রতিষ্ঠার ময়দানেও বিশ্বমানের। কঙ্গোর মাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর এই বীরত্ব গাথা আমাদের জাতীয় গৌরবের অংশ। বিশ্বশান্তির পথে বাংলাদেশের পতাকা আজও সম্মানের সঙ্গে উড়ছে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহস, শৃঙ্খলা ও আত্মত্যাগের কারণেই। স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী, স্যালুট বাংলাদেশের শান্তিরক্ষীদের। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের ১০৩তম দিনে পরিস্থিতি নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং কোনো জাহাজ সেখানে চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই ঘটনা প্রবাহ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতির জন্য গভীর তাৎপর্য বহন করছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই হামলার তাৎক্ষণিক কারণ নিরাপত্তা বা আত্মরক্ষার দাবি হলেও এর পেছনে বড় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হিগসেথের বক্তব্যে স্পষ্ট যে ওয়াশিংটন ইরানের সঙ্গে চলমান আলোচনার গতি নিয়ে অসন্তুষ্ট। অর্থাৎ কূটনৈতিক অগ্রগতি আদায়ে সামরিক চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করছে শক্তি প্রদর্শনের মাধ্যমে তেহরানকে একটি নতুন চুক্তিতে রাজি করানো সম্ভব হবে। কিন্তু ইরানের অবস্থান সম্পূর্ণ বিপরীত। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি স্পষ্টভাবে বলেছেন, হুমকি বা বোমাবর্ষণের মাধ্যমে কোনো টেকসই চুক্তি সম্ভব নয়। ইরানি সংঘর্ষকে শুধু সামরিক নয়, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্ন হিসেবে দেখছে। ফলে মার্কিন হামলা ইরানকে আলোচনার টেবিলে দুর্বল করার বদলে আরও কঠোর অবস্থান নিতে উৎসাহিত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন এই জলপথ দিয়ে হয়। ইরান যদি বাস্তবিক অর্থে হরমুজে জাহাজ চলাচল বন্ধ করতে সক্ষম হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে, যার প্রভাব বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, পরিবহন ব্যয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পড়বে। বিশেষ করে তেল আমদানি নির্ভর দেশগুলো যেমন বাংলাদেশ অতিরিক্ত চাপের মুখে পড়তে পারে। এদিকে সংঘাতের আঞ্চলিক বিস্তারের লক্ষণও দেখা যাচ্ছে। লেবাননে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা এবং হুতিদের সক্রিয় অবস্থান ইঙ্গিত করছে যে এই যুদ্ধ কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইরান সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য জুড়ে একটি বহুমাত্রিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে। সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কূটনীতি ও সামরিক শক্তির দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র মনে করছে চাপ সৃষ্টি করে সমঝোতা আদায় করা সম্ভব, আর ইরান মনে করছে প্রতিরোধের মাধ্যমেই তার সার্বভৌমত্ব রক্ষা করা যাবে। ফলে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি উভয় পক্ষ সংযম না দেখায়, তাহলে এই সংঘর্ষ হরমুজ প্রণালী থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যকে আরও বৃহত্তর যুদ্ধে ঠেলে দিতে পারে, যার অর্থনৈতিক ও রাজনৈতিক অভিঘাত বিশ্বব্যাপী অনুভূত হবে। শুধুমাত্র একটা সিভির ভিত্তিতে তাদেরকে পটিয়া থেকে এনে এটাকে চাকরি দেওয়া হয়েছিল এবং ইসলামী ব্যাংক আমাদেরকে বলেছিল, বাংলাদেশ ব্যাংকে লিখিতভাবে বলেছিল যে তারা যে পরীক্ষাটা নিয়েছে সেটা নিয়েছে ঢাকা ইউনিভার্সিটির বা কোনো একটা স্বতন্ত্র একটা টিম যারা কয়েক হাজার লোককে পরীক্ষা নিতে পারে, তারাই পরীক্ষাটা নিয়েছিল। সেখানে 5,000 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছিল মনে হয় 500-600 মতো। বাকিরা পরীক্ষায় দিতে যায় নাই, কারণ তাদের যোগ্যতা ছিল না। এখন কথা হলো যে তারা যদি পরীক্ষায় ফেল করে, পরীক্ষায় না দেয়,
তাহলে তো তাদেরকে রাখার কোনো যৌক্তিকতা থাকে না। তারপরেও এই যে 500 জন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে 440 জনের মতো পরীক্ষা পাশ করেছিল এবং তারা চাকরি ফেরত পেয়েছিল। তারপরে যে 60 জন বাদ করেছিল তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। ভারত এবং তুরস্কের দ্বন্দ্বে লাভবান বাংলাদেশ। তুরস্কের শত্রু গ্রিসকে অত্যাধুনিক প্রতিরক্ষা সামগ্রী দিচ্ছে ভারত। বিপরীতে তুরস্ক ভারতের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে দিচ্ছে ঐতিহাসিক প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা। একদিকে ভারত যখন তুরস্কের ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী গ্রিসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে এবং নিজেদের তৈরি ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানির প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্প, ড্রোন প্রযুক্তি এবং যৌথ উৎপাদন নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই দুই সমীকরণ আলাদা মনে হলেও এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা। দুই দেশের অবস্থান এক অর্থে ভারতের আঞ্চলিক প্রভাবের বিপরীতে নতুন ভারসাম্য তৈরির ইঙ্গিত বহন করে। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন শুধু কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী সামরিক অংশীদারিত্বের দিকেও এগোচ্ছে। বাংলাদেশের জন্য বড় বিষয় হল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে আধুনিক ড্রোন, সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। এইসব প্রযুক্তির অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অভিজ্ঞতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের সামরিক আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি যৌথ উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তর কার্যক্রম বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ শুধু একটি ক্রেতা দেশ হিসেবেই থাকবে না, বরং প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা এবং উৎপাদন সক্ষমতা অর্জনের সুযোগ পাবে। দীর্ঘমেয়াদে এটি দেশের প্রতিরক্ষা খাতকে আরও স্বনির্ভর করে তুলতে সহায়ক হতে পারে। তুরস্ক বর্তমানে ড্রোন প্রযুক্তি, কামান ব্যবস্থা, সাঁজোয়া যান এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্বের অন্যতম আলোচিত দেশ। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত হলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প নতুন উচ্চতায় পৌঁছতে পারে বলে অনেকে মনে করে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী অবস্থানে দেখতে চায় তুরস্ক, এমন আশা অনেকের রয়েছে। এই সহযোগিতা থেকে তুরস্ক যেমন লাভবান হতে পারে, তেমনি বাংলাদেশও আধুনিক প্রযুক্তি, দক্ষতা এবং শিল্পায়নের মাধ্যমে বড় ধরনের সুবিধা অর্জন করতে পারে। বিএনপি সরকারের নেতৃত্বে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে বলে সমর্থকদের বিশ্বাস। সম্ভাব্য বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা এবং শিল্প উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা ও অর্থনৈতিক শক্তি আরও বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত প্রযুক্তি অর্জন, শিল্পায়ন, দক্ষ জনশক্তি গঠন এবং একটি শক্তিশালী ও স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের 103তম দিনে পরিস্থিতি নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং কোনো জাহাজ সেখানে চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই ঘটনা প্রবাহ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতির জন্য গভীর তাৎপর্য বহন করছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই হামলার তাৎক্ষণিক কারণ নিরাপত্তা বা আত্মরক্ষার দাবি হলেও এর পেছনে বড় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হিগসেথের বক্তব্যে স্পষ্ট যে ওয়াশিংটন ইরানের সঙ্গে চলমান আলোচনার গতি নিয়ে অসন্তুষ্ট। অর্থাৎ কূটনৈতিক অগ্রগতি আদায়ে সামরিক চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করছে শক্তি প্রদর্শনের মাধ্যমে তেহরানকে একটি নতুন চুক্তিতে রাজি করানো সম্ভব হবে। কিন্তু ইরানের অবস্থান সম্পূর্ণ বিপরীত। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি স্পষ্টভাবে বলেছেন, হুমকি বা বোমাবর্ষণের মাধ্যমে কোনো টেকসই চুক্তি সম্ভব নয়। ইরানি সংঘর্ষকে শুধু সামরিক নয়, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্ন হিসেবে দেখছে। ফলে মার্কিন হামলা ইরানকে আলোচনার টেবিলে দুর্বল করার বদলে আরও কঠোর অবস্থান নিতে উৎসাহিত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন এই জলপথ দিয়ে হয়। ইরান যদি বাস্তবিক অর্থে হরমুজে জাহাজ চলাচল বন্ধ করতে সক্ষম হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে, যার প্রভাব বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, পরিবহন ব্যয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পড়বে। বিশেষ করে তেল আমদানি নির্ভর দেশগুলো যেমন বাংলাদেশ অতিরিক্ত চাপের মুখে পড়তে পারে। এদিকে সংঘাতের আঞ্চলিক বিস্তারের লক্ষণও দেখা যাচ্ছে।
লেবাননি হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা এবং হুতিদের সক্রিয় অবস্থান ইঙ্গিত করছে যে এই যুদ্ধ কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইরান সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য জুড়ে একটি বহুমাত্রিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে। সার্বিকভাবেই বর্তমান পরিস্থিতি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কূটনীতি ও সামরিক শক্তির দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র মনে করছে চাপ সৃষ্টি করে সমঝোতা আদায় করা সম্ভব, আর ইরান মনে করছে প্রতিরোধের মাধ্যমেই তার সার্বভৌমত্ব রক্ষা করা যাবে। ফলে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি উভয় পক্ষ সংযম না দেখায় তাহলে এই সংঘর্ষ হরমুজ প্রণালী থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যকে আরও বৃহত্তর যুদ্ধে ঠেলে দিতে পারে, যার অর্থনৈতিক ও রাজনৈতিক অভিঘাত বিশ্বব্যাপী অনুভূত হবে। মাননীয় স্পিকার, গতকালকে সংসদে কিছু অসত্য তথ্য উপস্থাপিত হয়েছে। একটা বিষয় না বলে পারছি না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসলামী ব্যাংকের RDS, সেখানে নাকি 11,000 কোটি টাকা দুইবার মোট 22,000 কোটি টাকা বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক একটি বিধিবদ্ধ একটি PLC, এটা পাবলিক লিমিটেড কোম্পানি। এর অডিট রিপোর্ট জমা হয় প্রতি বছর। সেই অডিট রিপোর্টটা আমি দেখেছি, আপনার কাছে জমা দিব মাননীয় স্পিকার, হাইলাইট করে। সেখানে বলা হয়েছে 2024 সালে মোট 6,712 কোটি টাকা RDS প্রকল্পে খরচ করা হয়েছে, আর 2025 সালে 6,789 কোটি টাকা খরচ হয়েছে। এখানে উনি 22,000 কোটি টাকা কোথা থেকে পেলেন এটা জানি না। কোথাও তথ্যটি অসত্য, এটা সংসদের রেকর্ডে থাকাটা অবাঞ্ছনীয়। এটা দলিল প্রমাণ সাপেক্ষে এক্সপান্স করবেন, এই অনুরোধ করছি। এটাই আমার পয়েন্ট অফ অর্ডার। হলিউডের কোনো সিনেমার গল্প নয়, আমাদের চোখের সামনেই বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক খেলাটি শুরু হয়ে গেছে। গত দুদিনে কি ঘটেছে এবং আগামী 3 দিনে কি ঘটতে পারে, দিনভিত্তিক এই ক্রোনোলজিটা এখনই সামরিক প্রেমীরা বুকমার্ক করে রাখুন। 13 জুন আবার মিলিয়ে নেবেন। 8 জুন সোমবার হরমুজ প্রণালীর আকাশে আমেরিকার একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার গুলি করে নামিয়ে দেয় ইরান। ব্যাস, মার্কিনরা জ্বলে ওঠে। 9 জুন মঙ্গলবার ট্রাম্পের নির্দেশে পাল্টা আঘাত হানে আমেরিকা। মার্কিন যুদ্ধবিমানগুলো দক্ষিণ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও বন্দরে ব্যাপক বোমাবর্ষণ করে। 10 জুন আজ বুধবার ভোরে ইরান পাল্টা চালে জর্ডান, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। জর্ডানের ঘাঁটিতে আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার, বিমান রাখার জায়গা এবং প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে ইরান। আগামী 72 ঘণ্টায় যা ঘটতে পারে। 11 জুন আগামীকাল বৃহস্পতিবার আমেরিকা আজ বুধবারের ইরানি হামলার ক্ষয়ক্ষতি হিসাব করবে। ইরান এখন বড় একটা সিদ্ধান্তের মুখোমুখি। তারা কি এখানেই থামবে, নাকি আমেরিকার উপর আরও মিসাইল ছুড়বে? ইরান যদি আবার মিসাইল ছোড়ে তবে আমেরিকা থার্ড ওয়েভে আরও বড় হামলা শুরু করবে। 12 জুন শুক্রবার এই দিন বোঝা যাবে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামবে নাকি পরিস্থিতি 2003 সালের ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নেবে। যদি যুদ্ধ না থামে এবং তেলের সাপ্লাই বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেলে $120 ছাড়িয়ে যাবে, যার ধাক্কা লাগবে আমাদের সবার পকেটে। 13-14 জুন শনি ও রবিবার মার্কিন কংগ্রেসে জরুরি বৈঠক বসবে। এই 2 দিনে ইরানের নেওয়া একটিমাত্র সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামী 90 দিন পৃথিবী শান্ত থাকবে নাকি এক বিধ্বংসী যুদ্ধের দিকে এগিয়ে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সামরিক ট্র্যাক রেকর্ড, যেমন 2020 সালে ইরানি জেনারেল কাসেম সুলেমানিকে ড্রোন হামলায় হত্যা ও 2017 সালে তিনি আফগানিস্তানে মোয়াব সব বোমার মা ফেলার পারমিশন দিয়েছিলেন, দিকে তাকালে বোঝা যায় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। দেখুন, এই গান্ধী পরিবার, এই সোনিয়া গান্ধী, এই রাজীব গান্ধী আজকে মমতাকে মমতা বানিয়েছে। সেই মমতা যখন ক্ষমতা এসেছে তখন সবথেকে আগে খারাপ ব্যবহার করেছে এই গান্ধী পরিবারের বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অনেক অকথ্য ভাষাও বলেছে। রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রার সময় পশ্চিমবঙ্গে অনুমতি দিচ্ছিল না পশ্চিমবঙ্গের পুলিশ, তাকে সভা করতে দেওয়া হয়নি, তাকে বক্তৃতা করতে দেওয়া হয়নি। এবারও ভোটের নির্বাচনে তার হেলিকপ্টার নামার জায়গা এই প্রশাসন দেয়নি, তৃণমূলের প্রশাসন। তাই স্বাভাবিকভাবেই আজ কংগ্রেসকে ছাড়া মমতা ব্যানার্জির বাঁচার রাস্তা নাই, এটা মমতা ব্যানার্জি উপলব্ধি করে দৌড়াতে হচ্ছে দিল্লিতে। তো দিল্লি ছুটে আসতে হচ্ছে যে মমতা ব্যানার্জিকে তার নিজের পার্টি বাঁচাতে।
সেই পার্টির লোকদেরকে বলবো এদিক ওদিক না করে নিষ্ঠাবান সৎ তৃণমূলের কর্মীরা সিধা কংগ্রেস পার্টিতে এসে জয়েন করুন। আমরা একসঙ্গে করব, আমরা একসঙ্গে লড়ব, আমরা একসঙ্গে থাকবো।